এনসিপি কে বাদ দিয়েই জামাত ইসলামী তার ছায়া মন্ত্রিসভা নিয়ে কার্যত অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, অদ্ভুত কাণ্ড। এটা জামাতের দূরদর্শিতার প্রমাণ। একটু অড লাগে, বাট দূরদর্শিতা। এবং বিএনপির যে অগ্রিম ষড়যন্ত্র, অগ্রিম প্ল্যান জামাতের বিরুদ্ধে, সেই প্ল্যান জামাত ব্যর্থ করে দিয়েছে। আবার জামাত কাজের কাজও করেছে। আপনাদের অনেকেরই প্রশ্ন যে কোথায় সেই ছায়া মন্ত্রিসভা? ছায়া মন্ত্রিসভা নিয়ে বাংলাদেশের জনগণের যথেষ্ট আগ্রহ রয়েছে, বিশেষ করে বিরোধী দলের আগ্রহ রয়েছে, জামাতপন্থীদের আগ্রহ রয়েছে। শিশির মনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বলেছিলেন ফেসবুকেই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, ফেসবুকেই রাজনীতির আসল গ্রাউন্ড, ফেসবুকের উপরে কোনো গ্রাউন্ড রাজনীতিতে নাই। এটা যে বুঝতে পারবে না, সে স্টুপিড, সোজা স্টুপিড। ফেসবুকের গুরুত্ব এটাকে যে অস্বীকার করবে রাজনীতিতে, আপনি তাকে চোখ বুঝে স্টুপিড বলতে পারেন। হোয়াটএভার। শিশির মনি সর্বপ্রথম ফেসবুকে বলেছিলেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। সেই ঘোষণা দেওয়ার প্রায় 3 মাস পূর্ণ হতে চলল, কিন্তু ছায়া মন্ত্রিসভার কোনো খবর নেই। বিশেষ করে বাজেটকে কেন্দ্র করে ছায়া মন্ত্রিসভার আপডেট আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, সমালোচনা করেছিলাম যে ছায়া মন্ত্রিসভার আসল কাজ হচ্ছে বিকল্প বাজেট। বিকল্প বাজেটে যদি ছায়া মন্ত্রিসভা না দিতে পারে, তাহলে সেই ছায়া মন্ত্রিসভা তো কোনো দরকার নাই। এই জন্য বাজেটের আগে ছায়া মন্ত্রিসভা দৃশ্যপটে আনতে হবে। কিন্তু না, জামাত ওইভাবে ছায়া মন্ত্রিসভা দৃশ্যপটে আনছে না, কিন্তু ছায়া মন্ত্রিসভা গঠিত হয়ে গেছে। এখানে কয়েকটা বিষয়। বিএনপির একটা প্ল্যান ছিল এবং এটা শুরু করে দিয়েছিল যে তারা ছায়া মন্ত্রিসভাকে ট্রল করবে, ট্রল করে হাসি তামাশা করে উড়িয়ে দিবে। যেহেতু ছায়া মন্ত্রিসভা এটা উন্নত দেশে আছে, যুক্তরাজ্যে আছে, আরো অনেক দেশে আছে, অতএব এটাকে থিওরিটিক্যালি একদম অস্বীকার করা যায় না বা এর বিরুদ্ধে সিরিয়াসলি অবস্থান নেওয়া যায় না, কিন্তু ট্রল করা যায়। আর রাজনীতিতে একটা থিওরি জেনে রাখবেন যে কোনো ব্যক্তি বা কোনো বিষয় যদি ট্রল যোগ্য হয়, ট্রলের বিষয়ে পরিণত হয়, বুঝবেন যে ওর পরিণতি ওইখানেই শেষ। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছে, আরো বেশ কয়েকজন মন্ত্রী ব্যাপকভাবে ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। এটা আধুনিক রাজনীতিতে কোন একটা সিরিয়াস পোস্ট পজিশন নিয়ে যখন ট্রল হয়, তখন তিনি শেষ হয়ে যান, তার আর কোনো ভবিষ্যৎ থাকে না। ট্রল এটা মারাত্মক একটা অস্ত্র। এই জন্য তারেক রহমানের ভবিষ্যৎ নাই, কারণ তাকে নিয়ে মোটামুটি ভালোই ট্রল হচ্ছে। এই ট্রলটা ব্যাপক আকার ধারণ করলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। আর তাকে নিয়ে ট্রল হচ্ছে বলেই কিন্তু তার ব্যক্তিগত নিরাপত্তা এটা বিঘ্নিত হচ্ছে। যেমন সিক্রেসি থাকছে না, তিনি একদম গোপন ফুটনোটস কি লিখলেন চট্টগ্রামের কথিত মেয়র ডাক্তার শাহাদাতের ফ্লোরিডা যাওয়া নিয়ে, মশা মারা নিয়ে, ওইটা কোনো একজন ডিজিএফআই সাংবাদিকের ফেসবুকে চলে যায়। আবার তার ব্যক্তিগত সেই লাল টেলিফোনের তার কেটে নিয়ে যায়। এটা ট্রলের একটা ফল, আরো নানান ফল আছে, মানে কেউ সিরিয়াসলি যায় না। তারেক রহমান এখন ট্রল যোগ্য, যদিও মারাত্মক পর্যায়ে পৌঁছলে, মারাত্মক পর্যায়ে পৌঁছলে দেখবেন যে তার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এবং এটা তারেক রহমানের জন্য অশনির সংকেত। তা আমি এই কথাটা বললাম জাস্ট ট্রলের গুরুত্ব বোঝানোর জন্য। কোন একটা বিষয় নিয়ে ট্রল করে আপনি ওটা শেষ করে দিতে পারেন, তার গুরুত্ব প্রয়োজনীয়তা শেষ করে দিতে পারেন। এবং রাজনীতিতে, সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, ট্রলের ফলে অনেক বিষয় একদম শেষ হয়ে যায়। কেউ কেউ মনে করেন যে নেগেটিভ মার্কেটিং হচ্ছে, বাট দ্যাটস ফর দি টাইমিং, কিন্তু ওটা গুরুত্ব থাকেন। যেমন বাংলাদেশের একজন হুজুর ছিল, এখন কিন্তু তাকে নিয়ে আলোচনা নাই, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, বদনা হুজুর, আরো অনেক কিছু, অনেক নামে তাকে ভূষিত করা হয়। তার পরকীয় সংক্রান্ত বিষয়, একাধিক বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ট্রল হয়েছে। এই কুয়াকাটা হুজুরের অনেক এক পর্যায়ে তিনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হিংসাত্মক বক্তব্য দিতেন, যার ফলে জনগণ তাকে নিয়ে ব্যাপক ট্রল করেছে। কেউ বলতো তাকে বদনা হুজুর, কেউ বলতো পরকীয় হুজুর, এরকম অনেক বিষয়ে। এবং তিনি বক্তব্য দিলে হঠাৎ জয় বাংলা করে উঠতেন, এরকম নানান ভাবে ট্রল করা হতো। ট্রল করতে করতে সেই হুজুর কিন্তু কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। সেই হুজুরের কোনো সামাজিক গ্রহণযোগ্যতা
বা ওয়েট এখন আর কিন্তু নাই। একসময় তুমুল জনপ্রিয় ছিল এবং তাকে নিয়ে হাসি তামাশা হয়, কেউ সিরিয়াসলি তার বক্তব্য শুনতে যায় না। মোটামুটি ভালো মানের ট্রল হয়েছিল তাকে নিয়ে, যার ফল এটা। তো কাউকে নিয়ে ট্রল হলে তার ক্যারিয়ার ওইখানেই শেষ, সেটা রাজনীতিতে হোক আর হুজুরের ওয়াজ ব্যবসা হোক। তো বিএনপি চিন্তা করেছিল যে যেহেতু ছায়া মন্ত্রিসভা জিনিসটা ভালো জিনিস, আবার বিএনপির জন্য এটা স্বস্তিদায়ক নয়, কারণ বিএনপি যদি গঠনমূলক কনস্ট্রাকটিভ সিরিয়াস সমালোচনার মুখে পড়ে, পাল্টা পলিসির মুখে পড়ে, এটা তো তাদের জন্য বিব্রতকর। এবং জামাতের এটা একটা নির্বাচনী প্রচারণা, কারণ জামাত কি পারে, তারা ক্ষমতা আসলে কি করতে পারবে, তাদের পলিসি কত সুন্দর হবে, এটা এখন থেকেই জনগণকে দেখিয়ে দিবে, প্র্যাকটিক্যাল প্রচারণা নির্বাচনে। তো এতে বিএনপিতে খুশি হওয়ার কথা না। এখন যেহেতু তারা এটা বিরোধিতাও করতে পারছে না, যেহেতু জিনিসটা থিওরিটিক্যালি ভালো উন্নত দেশে আছে, এই জন্য তাদের অগ্রিম প্ল্যান ছিল জামাত ছায়া মন্ত্রিসভা গঠন করলেই এটা নিয়ে ট্রল করবে, বলবে ছায়া ব্লাস মন্ত্রী। আবার অনেক স্বাভাবিকভাবে জামাতের তো যারা মন্ত্রিসভায় থাকবেন তারা বেশিরভাগই এমপি ক্যান্ডিডেট হিসেবে ফেল করেছেন। সাপোজ হামিদুর রহমান আজাদ কিংবা গোলাম পরোয়ার, এদেরকে নিয়ে ব্যাপক ট্রল করার একটা প্ল্যান বিএনপির ছিল, যে এরা তো এমপি হতে পারেনি, এরা এখন মন্ত্রী হয়েছে, সাহাবলাজ মন্ত্রী, কি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কি ফিল আসে, নানান কার্টুন মার্টুন করে তারা একটা ট্রল করার একটা চিন্তা ছিল, এবং এগুলো ট্রল করা সহজ ছিল। আসলে যেহেতু কয়েকটা সংকট জামাতের এখানে আছে, যে যারা মন্ত্রী হবে একদম গুরুত্বপূর্ণ ছায়া মন্ত্রিসভার, তারা তারা যেহেতু অনেকেই ফেল করেছে নির্বাচনে, অতএব এটা নিয়ে ট্রল করে জমানোটা সহজ, এবং তাদের জন্য একটা লজ্জাস্কর বিষয় যে এমপি হতে পারেননি, আসছেন ছায়া মন্ত্রিসভায় মন্ত্রী হতে। বাংলাদেশের মানুষের কাছে এটা অবশ্যই গ্রহণযোগ্য হতো এই ট্রল। আবার জামাতের একটা দুর্বলতা আছে যে তাদের নেতৃবৃন্দ অনেকেই অযোগ্য, বা এরকম মন্ত্রী হওয়ার মতো ওয়েট বেশিরভাগেরই নেই, যার ফলে অমুক মন্ত্রী, সাপোজ যে কোনো একজন জামাত নেতা, আমি নাম বললাম না, তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হলো, এটা খুব সহজে ট্রল হতো যে অমুকে অমুক মন্ত্রী, হাসি তামাশা হতো। অলরেডি সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে উজিরে খামাখা এগুলো বলে একটু ট্রল করেছেন, খোঁচা দিয়েছেন, ব্যাপক ট্রল হতো। তো জামাত এই প্ল্যানটা ব্যর্থ করে দিয়েছে। কিভাবে? জামাত কার্যত ছায়া মন্ত্রিসভা গঠন করে ফেলেছে, কিন্তু তারা সেটা নাম পরিচয় সামনে আনবেন না, যে কোন মন্ত্রী কোন ব্যক্তি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটা সামনে আনবেন না। এটা একটা ওয়াইজ ডিসিশন। এতে লাভ হবে কি, যে ওই মন্ত্রী ঠিকই দক্ষ হবেন এবং তিনি ট্রল থেকে বাঁচতে পারবেন, এবং উজিরে খামাখা বলে কেউ তাকে আক্রমণ করতে পারবে না, এবং কাজের কাজ যেটা সেটাও হবে। এবং যাকে আমরা অযোগ্য বলছি বা যাকে ট্রল করা হতো, হ্যাঁ, তার যোগ্যতা এখন তৈরি হবে ঘরে, অনভিজ্ঞতা থেকে অযোগ্যতা। এখন তিনি এই কাজগুলো শিখছেন, তিনি দক্ষ হবেন, তার একটা শক্তিশালী রিসার্চ টিম আছে, তার সচিব আছে, ব্যাপক কাজ হচ্ছে, তিনি স্মার্ট হবেন, কাজের কাজ ঠিকই হবে। কিন্তু নামটা সামনে আসলো না, এটা ভালো। বাংলাদেশ এতটা সভ্য নয় যে ছায়া মন্ত্রীদের একটা রেসপেক্ট থাকবে, তাদেরকে ব্যাপক ট্রল করতো ডেফিনেটলি। আবার এখানে বিশেষজ্ঞরা অনেককে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু জোট সঙ্গী কাউকে নেওয়া হয়নি, এমনকি ছাত্র নেতাদের মধ্যেও কাউকে কাউকে জায়গা দেওয়া হয়েছে। তারা ঠিকই নীরবে নিবৃত্তে কাজ শিখবে, কিন্তু নাম সামনে আনবে না, কাজের কাজ হবে। কিন্তু বিএনপির যে একটা প্ল্যান, যে ট্রল করে এটা ধ্বংস করে দিবে, সেই সুযোগটা দিল না। অসাধারণ।